কয়েকটি ইস্যু, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা জানেন যে জাতিসংঘের যে রিপোর্ট জুলাই বিপ্লবকে কেন্দ্র করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট সেটি গতকাল প্রকাশিত হয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট। এই রিপোর্টের পরে আসলে আওয়ামী লীগ জুলাই বিপ্লব নিয়ে যেসব ন্যারেটিভস প্রচারের চেষ্টা চালাচ্ছিল সেগুলো সবই আসলে কি বলবো মানে উড়ে গেছে আর কি। এগুলো যে বিভ্রান্ত করার চেষ্টা সেটি প্রমাণিত হয়েছে। নতুন করে প্রশ্ন এসেছে যে এই মুহূর্তে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? কারণ গত 6 মাস ধরে আওয়ামী লীগ এবং তার যে রাজনৈতিক দল তারা উল্টো প্রচার করতে চেয়েছে, জুলাই বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, নানা রকমের গুজব, নানা রকমের গল্প তারা বলেছে। এই বিষয়টি মূলত আজকের আলোচনার বিষয়, পাশাপাশি আয়নাঘর এবং অন্যান্য প্রসঙ্গ থাকবে। আজকে এই বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক, সাবেক জ্বালানি উপদেষ্টা জনাব ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কনক। সালাম আলাইকুম দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই, প্রথমেই আপনাকে অভিনন্দন, 21 পদক আপনি পেয়েছেন। আপনার অনেক দিনের আসলে আমাদের প্রত্যাশা ছিল যে আপনি রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হবেন, অবশেষে সেই সম্মান মিলল। আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যদিও পুরস্কার আপনাদের কাছে কোনো ম্যাটার করে না, তারপরে আমরা আনন্দিত আপনার এই পুরস্কার প্রাপ্তিতে। আমার কাছে কি ম্যাটার করে জানেন? এই যে আপনারা মানে আমরা যারা লড়াই করেছি বিদেশ থেকে গত পুরো এক্সাইলের সময়টা, আপনারা যখন আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, বাংলাদেশের জনগণ যখন আমার প্রতি তারা মমতা দেখায়, বিশ্ববিদ্যালয়ে ইয়াং ছেলেমেয়েরা যখন আমার বক্তৃতা শুনতে আসে, এটা আমার কাছে সর্বোত্তম পুরস্কার। আর রাষ্ট্রীয় পুরস্কার সবাই প্রশংসা পেতে ভালোবাসে মানুষ, সেই দিকে এটা একটা এক ধরনের রেকগনিশন। তবে আমি মনে করি এটা কোনো ব্যক্তিগত রেকগনিশন না, এটা আমার দেশের লড়াইয়ের রেকগনিশন। কাজেই এটা আমার দেশের পুরো পরিবারের সবারই অংশ আছে, কারণ সবাই সাফার করেছে, সবাই লড়াই করেছে। এবং পুরস্কারের ক্যাটাগরিতে যে সাংবাদিকতার সঙ্গে যে মানবাধিকার শব্দটিও লাগানো হয়েছে, এটাতে আমি মনে করি যে ওরা একটা বুদ্ধিমানের কাজ করছে আর কি। দুটো মিলিয়ে আপনার এই পদক। আশা করি আপনি আপনার কার্যক্রম অব্যাহত রাখবেন, অতীতে যেমন ছিল এখন আমরা দেখছি ভবিষ্যতে সেটি সেই ধারাই থাকবে। তো মাহমুদ ভাই, এই যেটা আমি বলছিলাম যে জাতিসংঘের যে রিপোর্ট, এই রিপোর্ট কিন্তু ধরেন শেখ হাসিনাকে আসলে একেবারে ধসিয়ে দিয়েছে। মানে এর পরে আসলে আওয়ামী লীগের বা হাসিনা পন্থীদের আর বলার কি বাকি আছে? আমি এটাই বুঝি না। আপনি যদি দেখেন 114 পাতার এই রিপোর্টে তারা সকল কিছু প্রতিটা বিষয় তারা তুলে ধরেছে এবং তারা বলছে যে তাদের কাছে সকল প্রমাণ আছে। বিচার যদি আন্তর্জাতিক মানের হয়, বিচার যদি স্ট্যান্ডার্ড জাজমেন্ট যদি শুরু হয়, তাহলে তারা সকল প্রমাণও তারা সামনে নিয়ে আসবে। তো এই জাতিসংঘের এই রিপোর্ট এবং হাসিনা এবং তার দলের রাজনৈতিক ভবিষ্যৎ, এই বিষয়টা নিয়ে আমরা একটু আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আসলে কনক, আমরা গত 5 বছর ধরে হাসিনার সরকার সম্পর্কে যেটা বলে আসছিলাম বাইরে থেকে, যেটা একটা ফ্যাসিস্ট সরকার, একটা বর্বর সরকার, এবং আমি তো সেই 2013 সাল থেকে এদেরকে ফ্যাসিবাদী সরকার বলেছি, সেটাই এই রিপোর্টের মাধ্যমে আরো প্রমাণিত হয়েছে। যদিও এই রিপোর্টটি মূলত জুলাই বিপ্লবের গণহত্যার উপরে এই রিপোর্টটি পড়েছি, আমি পুরোটা রিপোর্টটি পড়েছি। তো এই রিপোর্টের মাধ্যমে আমি যেটা মনে করি যে হাসিনার রাজনৈতিক কবর হয়ে গেছে, তার রাজনৈতিক ভাবে তাকে দাফন করা হয়ে গেছে, এবং রাজনৈতিক ভাবে হাসিনার কিংবা হাসিনাপন্থী আওয়ামী লীগের ফিরে আসার আমি আর কোনো সুযোগ দেখি না বাংলাদেশে। যদিও মনে হচ্ছিল যেন হাসিনা কিছুদিন ধরে যেরকম বক্তৃতা করছিল এবং যে বক্তৃতা দেওয়ার সুযোগ তাকে ভারত সরকার করে দিচ্ছিল, তার মাধ্যমে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আবার একটু চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। তো দুটো ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের এই চাঙ্গা হওয়ার প্রচেষ্টা আমি মনে করি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। প্রথম ঘটনা ছিল যে তার বক্তৃতার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ যেভাবে 32 নম্বরকে গুড়িয়ে দিয়েছে, কারণ 32 নম্বর গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা ফ্যাসিবাদের এক আইকন, আমি শুধু আইকন বলি না,
আমি আমার লেখায় লিখেছি যে এটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের জন্য একটা মন্দির বানানো হয়েছিল যেখানে শেখ মুজিবের পূজা করা হতো, এবং এই মন্দিরটা বানানো হয়েছিল ভারতীয় বয়ানকে শক্তিশালী করবার জন্য। তো সেই বয়ান এবং মন্দিরকে ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ, এবং তার পরপরই আপনার এই রিপোর্টটি চলে এলো। এর মাধ্যমে এর মধ্য দিয়ে যে হাসিনার যে গণহত্যা, হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ, সেগুলো প্রমাণিত হয়ে গেল। কাজে এইটা প্রমাণিত হওয়ার পরে শেখ হাসিনার বিচারে আমি মনে করি আর কোনো বাধা রইল না, প্রমাণের আর কোনো সমস্যা নাই বলেই আমি ধারণা করি। এবং শেখ হাসিনা এবং আর যাদেরকে বলা হয়েছে, যেমন বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে হোম মিনিস্টার ছিল আসাদুজ্জামান কামালের কথা বলা হয়েছে। কাজেই এবং তার যে একটা প্যারালাল বাহিনী ছিল যারা এই গণহত্যা চালিয়েছে হাসিনার সরাসরি নির্দেশে, তাদের বিচার দ্রুত হয়ে যাওয়া উচিত। এবং এটা খুব বেশি কালক্ষেপণের আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আদালত যেটা গঠিত হয়েছে সেখানে খুব শিগগিরই এটার বিচার শেষ হয়ে যাবে, এবং হাসিনার বাংলাদেশের আইনে যেটা সর্বোচ্চ সাজা আছে সেই সাজাই হওয়া উচিত বলে আমি মনে করি এই রিপোর্ট থেকে। যদিও আমি লয়ার নই, কাজেই লয়াররা তাদের যুক্তি তর্ক বলবেন এবং বিচারপতিরা তার রায় দেবেন, কিন্তু আমার কাছে একটা শব্দ আছে লিগ্যাল টার্ম, প্রাইমা ফেসি। তো প্রাইমা ফেসি আমার মনে হয়েছে যে এই অপরাধে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। বাংলাদেশের আইনে যেটা আছে সেই আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। সুতরাং হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ বলেই আমি মনে করি, তা সমাপ্ত হয়ে গেছে। কিন্তু বড় কথা হলো যে ভারতীয় যে হেজেমনি, সেটা কি সমাপ্ত হয়েছে? সেটা সমাপ্ত হয় নাই। এটা আমাদের বুঝে নিতে হবে যে ভারত হাসিনাকে নিয়ে খেলছিল, হাসিনাকে ব্যবহার করছিল, এবং হাসিনার মাধ্যমে ভারত তার যে উপনিবেশ বাংলাদেশে তৈরি করেছিল সেই উপনিবেশটা হারাতে চাচ্ছিল না ভারত, এবং তারা মনে করছিল যে হাসিনার মাধ্যমে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, ইউনূস সরকারকে ফেলে দেবে, এমন একটা সামাজিক অস্থিরতা তৈরি হবে যে এখানে ১/১১-এর মতো একটা সরকার চলে আসবে। এটাই কিন্তু ভারতের প্রত্যাশা ছিল, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। ভারত কখনো মনে করে নাই যে হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসবে। ভারতের ইচ্ছাটা ছিল ১/১১-২, মানে ১/১১ যদি আমরা ফিরে যাই তো ১/১১ সরকারের আসলে এটা একটা ভারতপন্থী সরকার ছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের সেনাবাহিনী ওই সরকারকে তৈরি করেছিল। তার মানে ওই সরকারের পিছনে মঈন ফখরুদ্দিনরা ছিল, মঈন মাসুদরা ছিল, যারা ভারতীয় চর ছিল। যদিও মঈন সেনাবাহিনী প্রধান ছিল, মাসুদ 9 ডিভিশনের চিফ ছিল, কিন্তু তারা ভারতীয় এজেন্টের আচরণ করেছে। এবং ওই সরকার ২ বছর ধরে ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং ওই সরকারের যে মেকানিজম, তার মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা ২০০৮ সালের ডিসেম্বরের এক ধরনের সাজানো নির্বাচনে বিপুল বিজয় নিয়ে হাসিনা সরকারে এসেছিল, এবং এটার পিছনে সরাসরি কাজ করেছিল বিজিএফআই এবং ভারত সরকার বা ভারতের ডিপ স্টেট। তাদের মাধ্যমে হাসিনাকে ভূমিধস বিজয় দেয়া হয়েছিল সেই সময়। তো এখন ইন্ডিয়া জানে যে হাসিনা ইজ নাও পাস্ট টেন্স, অতীত হয়ে গেছে, কিন্তু তাদের ইচ্ছা আবার এরকম একটা যদি মিলিটারি ব্যাকড ১/১১-২ সরকার করা যায়, যারা আসলে ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে। এই চেষ্টাটাই গত ৬ মাস ধরে তারা করে এসছে। তো আমি ধন্যবাদ জানাই জাতিসংঘকে যে এই রিপোর্টের মাধ্যমে হাসিনাকে ব্যবহার করে যে ১/১১-২ সরকার করার যে ষড়যন্ত্র ভারত করছিল সেটা পরাভূত হয়েছে, এবং এটার জন্য পুরো কৃতিত্ব জাতিসংঘের। এবং এখানে যারা মানবাধিকার নিয়ে কাজ করেছে তাদেরকে আপনার কৃতিত্ব দিতে হবে। আপনারা কাজ করেছেন বাইরে থেকে, আপনি করেছেন, পিনাকি করেছে, ইলিয়াস করেছে, এরা সবাই কিন্তু জানিয়েছে। ইউএনকে আমরা সবসময় জানিয়েছি, আপনারা জানিয়েছেন আপনাদের তরফ থেকে, আমি জানিয়েছি আমার মতো করে। কাজে ইউএনকে আগেই বলা হয়েছিল যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। ইউএন জানতো হাসিনার ক্যারেক্টারটা কি। বাংলাদেশ থেকে যেমন ধরুন একচেটিয়া অধিকার কাজ করেছে, মায়ের ডাক কাজ করেছে, এদের কাজ করার মাধ্যমে ইউএনের মোটামুটি ধারণা হয়ে গেছিল হাসিনা সরকার সম্পর্কে। এবং এই গণহত্যা হওয়ার পরে যখন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসলো বাংলাদেশে, আপনি জানেন এটা ইউনূস সরকারের আমন্ত্রণে এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন,
এবং তারা এসে সবার ইন্টারভিউ নিয়েছে, আলামত সংগ্রহ করেছে, করার পরে এই বিশাল রিপোর্ট তারা তৈরি করেছে। এবং এই বিশাল ইটস অ্যান ইনডাইটমেন্ট, যে একেবারে হাসিনার বিরুদ্ধে সমস্ত অপরাধের একটা দলিল হিসেবে জাতিসংঘ করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এই ধরনের কোন শাসকের ব্যাপারে এই ধরনের কোন দলিল জাতিসংঘ করে নাই। এবং এই দলিল করার মাধ্যমে তারা ভারতীয় চক্রান্তকে পরাজিত করেছে। কিন্তু ভারত তার চেষ্টা চালিয়ে যাবে। আপনি কি মনে করেন ভারত যে একটি উপনিবেশ তৈরি করেছিল বাংলাদেশে, এত তাড়াতাড়ি সেই উপনিবেশকে কন্ট্রোল তারা ছেড়ে দেবে? তাদের চেষ্টা চালিয়ে যাবে তারা। কাজে আমাদের ইউনিটিটা রাখতে হবে এবং আমাদের কাজ কিন্তু চালিয়ে যেতে হবে, আপনার কাজ চালিয়ে যেতে হবে, যাতে করে ভারত সেটাতে সাকসেসফুল না হতে পারে। পিনাকি কাজ করছে, ইলিয়াসদের করতে হবে। আমার দেশে আমি যে কাজ করছি এখন বাংলাদেশের ভেতর থেকে, এই কাজটা আমাকে চালিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমি 2 মাস হয়নি এখনো আমার পত্রিকার, কিন্তু আমি কাজগুলো চালিয়ে যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন আমার পত্রিকার নিউজ গুলো, আপনি খেয়াল করছেন, ট্রিটমেন্ট খেয়াল করছেন, যে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছি, জনগণকে কিভাবে জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশে কি হয়েছে। তো সব মিলে এটা একটা আমাদের জন্য একটা শুভ দিন গতকাল ছিল আর কি, যেদিন ইউএন এই রিপোর্টটা পাবলিশ করলো। সৌভাগ্যবশত আসলে একদিন আগেই রিপোর্টটা আমার হাতে এসেছিল, আমি একদিন আগে পেয়েছি। এই জন্য রিপোর্টের আপনি খেয়াল করেছেন পরপর 2 দিন কিন্তু লিড নিউজ ছিল আমার পত্রিকায়। এবং আগের দিন আমি ইঙ্গিত দিয়েছিলাম এবং আর হেডিং ছিল, আপনি যদি খেয়াল করে থাকেন, যে মূল হোতারা চিহ্নিত, গণহত্যার মূল হোতারা চিহ্নিত, এটা ছিল আমার প্রথম দিনের হেডিং। আর গতকালের হেডিং তো অবশ্যই ছিল যে হাসিনার কমান্ডে গণহত্যা। তো সুতরাং পরপর 2 দিন আমরা বাংলাদেশের জনগণকে জানাতে পেরেছি যে শেখ হাসিনা কিভাবে সরাসরি নির্দেশ দিয়ে গণহত্যা চালিয়েছে। এবং ধরেন মাহমুদ ভাই, এরকম একটা রিপোর্ট, যে রিপোর্টটাকে বলা হচ্ছে যে এটা এই রিপোর্টের ভিত্তিতে নুরেমবার্গ ট্রায়ালের মতো একটা ট্রায়াল হতে পারে, জাতিসংঘের যে অকাট্য প্রমাণ, মানে এটাকে আপনি উড়াই দেওয়ার কোনো সুযোগ নাই। জাতিসংঘ যেভাবে তাদের অনুসন্ধান এবং ফরেনসিক করে, প্রত্যেকটা ছবির ফরেনসিক করে তারা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। তো এখন এর পরেও ধরেন আমরা দেখছি যে আওয়ামী লীগ ধরেন 32 নম্বর ভাঙার পর থেকে বিভিন্ন জনকে হুমকি ধুমকি দিয়ে বেড়াচ্ছে, হ্যান করবে, ত্যান করবে, এই হবে সেই হবে, নানা রকমের। অর্থাৎ এদেরকে ফিরে আসার কোন সুযোগ আপনি দেখেন? অনেকে বলে, যেমন কদিন আগে আলী রিয়াজ সাহেব বললেন আওয়ামী লীগ ক্ষমা চাইতে পারে, এই করতে পারে, ওই করতে পারে। আপনি কি কোন স্কোপ দেখেন হাসিনার বা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বা জনগণের কাছে যাওয়ার কোন সুযোগ কি আপনি দেখেন? না, আমি এখানে ক্ষমা চাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ এখানে তো ফৌজদারি অপরাধ হয়ে গেছে, তাই না? তারা গণহত্যা করে ফেলেছে, তো এবং গণহত্যা ডাইরেক্ট অর্ডারে হয়েছে হাসিনা। এখানে ক্ষমা তো পরের ব্যাপার। ক্ষমা চাইবে কারা? যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল না, কিন্তু আওয়ামী লীগ সমর্থক ছিল, কিংবা আওয়ামী লীগ হয়তো দল করত, তারা ক্ষমা চাইতে পারে যে আমাদের ভুল হয়েছিল যে আমরা আওয়ামী লীগ করেছিলাম। ক্ষমা চাওয়ার ধরনটা কিন্তু তাই হবে, তারা ক্ষমা চাইবে। শেখ হাসিনার বা যারা এই গণহত্যার পান্ডা, যারা খুনি, হত্যাকারী, তাদের ক্ষমার তো আর কোনো প্রশ্ন এখানে আসে না, তাদের বিচার হতে হবে। ক্ষমার প্রশ্ন এখানে অপ্রাসঙ্গিক। কিন্তু যেটা আপনার খেয়াল করতে হবে, যে বাংলাদেশের এক ধরনের সুশীল গ্রুপ আছে, তারা আবার বিবৃতি দেয়, এবং এবারে কিন্তু বিবৃতি দিয়েছে। এবং যারা বিবৃতি দিয়েছে 32 নম্বর ভাঙার পরে, আপনি খেয়াল করবেন এই দলটা কারা? এই দলটা আসলে লুকানো আওয়ামী লীগের। তারা আওয়ামী লীগের 15 বছর আওয়ামী ফ্যাসিবাদকে তারা সমর্থন জানিয়েছে। সুলতানা কামাল চক্রবর্তী, আমি একটা নামই যদি বলি, সুলতানা কামাল চক্রবর্তী আওয়ামী লীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটাকে সমর্থন করেছে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি, আমি, কিংবা অধিকার, আদিলুর রহমান খান, তিনি যখন রিপোর্ট করছিলেন বাংলাদেশ থেকে, এখন উপদেষ্টা আদিলুর রহমান খান, তিনি যখন জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্ট করছিলেন যে বাংলাদেশে কিরকম ভাবে মানবাধিকার হরণ হচ্ছে, তার বিরুদ্ধে সুলতানা কামাল চক্রবর্তী ভারতীয় পত্র পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলতো যে আদিলুর রহমান খানের কথা আপনারা বিশ্বাস করবেন না। আদিলুর রহমান খান বিএনপি আমলে কিছুদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল। যেহেতু সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল 2001 থেকে 2006 এর মধ্যে, আমার মনে হয় বছর 2 আদিলুর রহমান খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। এই কারণে সুলতানা কামাল চক্রবর্তী বলতে চাইতেন
যে আদিলুর রহমান খানের কথা হচ্ছে প্রোপাগান্ডা, বাংলাদেশে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে না, অথচ